ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে নাহিদ এবং আক্তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ, আজ নেতাকর্মীদের উচ্ছ্বাস। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করবে এই সংগঠন, সেই পথে রাখছি। আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দিবে। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনী জনগণের প্রত্যাশা, বলেন খালেদা জিয়া। প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। জাটকা রক্ষায় মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। জাল গুটিয়ে তীরে ফিরছেন জেলেরা, বাড়ছে দুশ্চিন্তা। 3 মাস আমরা ভাই দেখার বইয়া থাকতে হইব, দেনাবিরা খাইতে হইব, কিস্তি আলার গাইল হুন হইব। যে সরকারি বাজারে যে চাউলটা দেয় মস্ত বিভাগের থেকে, বুঝছেন, এই চাউলটা অধিকাংশ আমরা জেলেরা পাই না। নওগাঁয় সরকারি খাস জমি উদ্ধারে তৎপর প্রশাসন। রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভূমিহীনের মাঝে বন্টন করা হবে জমি, খুশি সাধারণ মানুষ। কুষ্টিয়ায় অবাধে চলছে অবৈধ ইট ভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রশাসনের সদিচ্ছার অভাবকে দুষছেন অনেকে। ইউর আমদানি পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, কঠিন জবাবের হুঁশিয়ারি ইউরোপীয় ইউনিয়নের। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুপুরে অজিতের মুখোমুখি আফগানিস্তান। সেমির টিকিট পেতে জয়ের বিকল্প নেই দু দলেরই। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। নানা জল্পনা কল্পনা শেষে শুক্রবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল। সম্ভাব্য নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের 2 ঘণ্টার বৈঠকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি ও চূড়ান্ত নাম শুক্রবারই ঘোষণা করবে দলটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে মঞ্চ প্রস্তুত সহ সমাবেশের সার্বিক প্রস্তুতি। অন্যদিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক। বাইরে অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা সংগঠকরা বলছেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে ত্রাতা হবে নতুন এ দল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার চাই, আমরা সেই লক্ষ্য রেখেই আমরা এই নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করছি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে, সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে এবং আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দিবে। দুপুর 2টায় শুরু হওয়া বৈঠক চলে 2.5 ঘণ্টা ব্যাপী। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই ঘোষণা হচ্ছে শুক্রবারের সমাবেশে। তার ইঙ্গিত মিলছে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত হয়েছে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম। এর বাইরে মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 150 সদস্যের কমিটি ঘোষণা হতে পারে। তবে দ্রুত জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে নিবন্ধনের শর্ত পূরণের চেষ্টা থাকবে বলে জানান আখতার হোসেন। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব, সেগুলো নিয়ে আমরা কাজ করব। দ্রুতই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী চূড়ান্তের কাজ শুরু হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান, সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন, আমরা এমনটা মনে করি না। গঠনতন্ত্র কর্মসূচি চূড়ান্তে কাজ করছে দলের বিশেষ সেল। জেলা এবং মহানগর কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার 22 শর্তে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। সন্ধ্যায় 4 সদস্যের একটি প্রতিনিধি দল এ তথ্য নিশ্চিত করে। এদিকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগ ও 14 দল ছাড়া সব রাজনৈতিক দলকেও। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে।
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আসে সংগঠনের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে দাওয়াত গ্রহণ করেছেন, তবে দলের নাম এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি। নামটা প্রচার করছেন, এটা আমাদের চিন্তিত কয়েকটি নাম, প্রস্তাবিত কয়েকটি নামের মধ্যে একটি। এটাই যে হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই, এটা আগামীকালকে মঞ্চে ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে এবং সকলে একসাথে যেন হচ্ছে বাংলাদেশে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দিবেন। পাশাপাশি হচ্ছে উনি আমাদের দাওয়াতটা আন্তরিকতার সাথে গ্রহণ করেছেন। পরে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কার্যালয়ে আসে আত্মপ্রকাশ করতে যাওয়া 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বলেন 22 শর্তে মানিক মিয়া অ্যাভিনিউতে শুক্রবার সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি বিভিন্ন রকমের প্রায় 22টির মতো শর্তাদি আমাদেরকে দিয়েছে এবং আমরা সবগুলো শর্ত মেনে নিয়েই এই আয়োজনটি করব বলে সম্মত হয়েছি। এ সময় 2 লাখ লোকের সমাগম হবে বলে জানায় প্রতিনিধি দল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনী জনপ্রত্যাশা, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে হবে। ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে ষড়যন্ত্র স্লোগানকে ধারণ করে জাতীয় সংসদের এলডি ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা 2025। নির্ধারিত সময়ে শুরু হওয়া সভায় উৎসবমুখর পরিবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের প্রায় 3,500 নেতা। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তা পাঠান যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি এ সময় গভীর শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য অটুট রাখার নির্দেশনাও দেন খালেদা জিয়া। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। প্রতিহিংসা প্রতিশোধ নয়, বরং ভালোবাসা ভ্রাতৃত্বে বসবাসযোগ্য দেশ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন। প্রতিহিংসা প্রতিশোধ নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অভিযোগ, দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এখনো চলছে। নতুন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানালেও তাদের গ্রহণ বর্জনের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কিছু ব্যক্তি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাইফুল রিপনের আরেকটি প্রতিবেদন। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সব ষড়যন্ত্র স্লোগানে 2025-এর বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পর জনগণ ভোটের অধিকার ফিরে পাবে প্রত্যাশা করলেও দুঃখজনকভাবে তার নিদর্শন দেখা যাচ্ছে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে
একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্বোধনী বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে জাতীয় ঐক্য ও নির্বাচন নস্যাতের চেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, ৩১ দফা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে দাবি করেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরার। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতিতে বিএনপি, এমন দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শেষ হলো বিএনপি নেতাকর্মীদের বহুদিনের প্রতীক্ষিত বর্ধিত সভা। ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের জাতাকলে ঘটা করে কোনো সভা করতে পারেনি বিএনপি। স্বৈরাচারী সরকার পতনের পরে এবারই প্রথম বড় পরিসরে আয়োজন করে এই বর্ধিত সভার। দিনব্যাপী তৃণমূলের নেতাকর্মীদের লড়াই সংগ্রাম সহ নানা গল্প শোনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন হবে তার দিক নির্দেশনা নিয়ে নিজ এলাকায় ফিরে যান নেতাকর্মীরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বহু বছর পরে বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের এলডি হলে তৃণমূলের নেতাকর্মীদের হাসি কান্না আর লড়াই সংগ্রামের গল্প শুনতে ডাকা হয়েছিল বর্ধিত সভার। সকাল ৭টা বাজতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন। এ সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় নেতাকর্মীদের। নানা চড়াই উতরাই পেরিয়ে আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীরা তুলে ধরেন তাদের প্রত্যাশার কথা। প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা ছুটে এসেছি ওনার দিক নির্দেশনা বলতে পারেন, দেশ কেমনে কিভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে সেই দিক নির্দেশনার অপেক্ষায় আমরা আছি। 18 কোটি জনগণের যে স্বপ্ন নিয়ে আমরা বিপ্লব সংগঠিত করেছি, আমরা যে সফলতা নিয়ে এসেছি সেটার বাস্তবায়নের জন্য আবারও কোনো নির্দেশনা আসবে, সেটি অবশ্যই জনগণের জন্য, জনগণের স্বার্থে, বাংলাদেশের বৃহৎ স্বার্থে হবে। আমি মনে করি এখানে আমাদের মত দেওয়ার একটা স্বাধীনতা আছে, আমরা অবশ্যই তার মত দেব এবং ওনারা সেই সব কিছু সামারি করে হয়তো বা সুন্দরভাবে একটা মত প্রকাশ দিবেন। অনেক জায়গায় যে একাধিক নেতৃবৃন্দ নেতা আছে নির্বাচনের জন্য বা আপনার পদের জন্য, সুতরাং সেখানে একটা প্রতিযোগিতা হয়, কারণ এখন তো আমরা নির্বাচন করছি। সকালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বক্তব্যের পরে শুরু হয় তৃণমূলের গল্প শোনা, চলে রাত পর্যন্ত। নেতাকর্মীদের নানা অভিযোগ আর চাওয়া পাওয়ার সমীকরণ মিলিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা পান নেতাকর্মীরা। ক্ষুদ্র করে সংগঠনটা ভুলে গিয়ে আবারও একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারই নেতৃত্বে সাড়া দিয়ে এবার তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একসাথে কাজ করবে। সভা শেষে নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্ব অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাদের ভিতরে অনৈক্য রাখা যাবে না এবং কোনো রকম কোনো অন্যায় অনৈতিক কাজ করা যাবে না।
এবং জনগণের স্বার্থে কাজ করতে হবে। জনগণের কাছে যাওয়ার জন্য নেতাকর্মীদের যে বক্তব্য ছিল সেই দিক নির্দেশনা তিনি দিয়েছেন। অন্যায় অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ যদি তৃণমূলের কোনো নেতৃবৃন্দ করতে চায় তাকে প্রতিরোধ করার জন্য থানা নির্দেশনা দিয়েছেন। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারকে 3টি ক্যাটাগরিতে আর্থিক ও অন্যান্য সুবিধা দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন বিষয় তুলে ধরতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে নিহতদের, জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে সরকারের স্বীকৃতি দেওয়ার কথা জানান। শহীদ পরিবারকে এককালীন 30 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার কথা জানান তিনি। জানান আহতদের 3টি ক্যাটাগরিতে দেয়া হবে সহায়তা। এ ক্যাটাগরির আহতরা এককালীন 5 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা, বি ক্যাটাগরির আহতরা এককালীন 3 লাখ টাকা ও মাসিক 15,000 টাকা ও সি ক্যাটাগরিতে আহতরা এককালীন 1 লাখ টাকা ও মাসিক 10,000 টাকা পাবেন। আহতরা ভাতার পাশাপাশি চিকিৎসা, চাকরি সহ অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। এছাড়া শহীদ পরিবারের একজন কর্মক্ষম সদস্য সরকারি আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই 24-এর যোদ্ধাগণ 3টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবেন। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। ক্যাটাগরি বি কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য পূর্বের ন্যায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার প্রয়োজন নেই। প্রথম পরিবর্তন যেটা, এর আগের অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালার প্রথম শর্তটাই ছিল যে সাংবাদিকরা সরকারের উন্নয়নের বয়ান প্রচার করবেন। এই বিষয়টা এখান থেকে বাদ দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগপত্র দাখিল করার আগে উনি আসলে এই অ্যাক্রিডিটেশন নীতিমালায় স্বাক্ষর করেছেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ইলিশের অভয়াশ্রম রক্ষায় শনিবার মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় মাছ ধরায় শুরু হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা। এ লক্ষ্যে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। এই সময়টা বেকার থাকায় সংসার চালানো নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ তাদের। এমন বাস্তবতায় জেলে পুনর্বাসনের চাল দ্রুত বিতরণের দাবি জেলেদের। সহকর্মী ছোটন সাহার প্রতিবেদন, জানাচ্ছেন আব্দুল্লাহ আল মাহরুফ। জেলে পাইকার আর আড়তদারদের হাক ডাকে মুখরিত উপকূলের মাছঘাট এবং নদীর এমন দৃশ্য পাল্টে যাবে শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিট বাজতেই। ইলিশের অভয়াশ্রম রক্ষায় 2 মাসের জন্য বন্ধ হচ্ছে মাছ ধরা। তাই আড়ত, ধোয়া মোছা, জাল বোনা সহ ঘাটে ভিড়তে শুরু করছে নৌকা, ট্রলার। মাছ ধরা বন্ধ থাকায় কর্মজীবী জেলেরা হয়ে পড়বেন বেকার। এতে উপার্জন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অভাব অনটনের দুশ্চিন্তায় তারা। 2 মাস আমরা বেকার বইয়া থাকতে হইব, দেনাবিরা খাইতে হইব, কিস্তি আলার গাইল হুনতে হইব। অভিযানটা যদি ফুয়া মাছটাও যদি জেলেরা ধরতে পারতো তাহলে কিছুটা হইলো জেলেরা ছেলে মেয়ে নিয়ে আরো বাগি যুগি আছে তাদেরকে নিয়ে একটু চলাচল করতে পারতো। নিষেধাজ্ঞার সময়ে এনজিওর কিস্তি বন্ধ রাখার পাশাপাশি নিবন্ধিত জেলেদের দ্রুত পুনর্বাসনের দাবি জেলেদের। পরিস্থিতি আমাদের পুরো ভয়াবহ, কিস্তি মিস্তি নিয়ে সংসার নিয়ে পুরো টেনশন আছে আমরা। আমাদের দাবি সরকার যে আমাকে চাউলটা দেয় আর কিস্তিটা যে বন্ধ রায়। এই যে সরকারি বাজারে যে চাউলটা দেয় মৎস্য বিভাগের থেকে, বুঝছেন, এই চাউলটা অধিকাংশ আমরা জেলেরা পাই না। দ্রুতই জেলেদের মধ্যে চাল বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। সেই সঙ্গে অভিযান সফল করতেও প্রস্তুত তারা। প্রথম 10 দিনের মধ্যেই যাতে ওরা ওদের যে কাঙ্ক্ষিত যে চাল 40 কেজি করে 80 কেজি প্রত্যেক পরিবার, সেটা পাওয়ার জন্য ইতিমধ্যে আমাদের বরাদ্দ কিছু এসেছে। হয়তোবা আমরা বাকিটা হয়তোবা আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। যখন আমরা আমার হাতে পাবো, আমার মনে হয় যে আমি 1 সপ্তাহের মধ্যে মোটামুটি সব চাল বিতরণ করতে সক্ষম হব। জেলেদের সংকট দূর করতে এনজিওর কিস্তি বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। খুব শীঘ্রই
এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয় তাহলে তার পরবর্তীতে নেওয়া হয় তাহলে এই জেলেদের জন্য অনেক উপকার হবে। জাটকা রক্ষায় পদ্মা মেঘনার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মাছ ধরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাহে রমজানের আগেই ময়মনসিংহের বাজারে বেড়েছে মাছ, মাংস, সবজি ও মশলার দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এই রমজানকে ঘিরে জানাবেন। ক্রেতা বিক্রেতারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অর্থাৎ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে যদি বাজার মনিটরিং রমজানের শুরু থেকেই না করা হয় তাহলে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ মাছ মাংসের যে দাম বাড়ছে সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে চলে যাবে, সেই বিষয়টি তারা কিন্তু বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু তারা বাজার মনিটরিং জোরদার করে রেখেছেন। অর্থাৎ তাদের যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে সেটি কিন্তু ময়মনসিংহের প্রত্যেকটি বাজারে বাজারে অভিযান পরিচালনা করছেন। সেই সঙ্গে তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন। অর্থাৎ রমজানকে ঘিরে বাজার যেন সহনীয় পর্যায়ে থাকে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেলক্রসিং বাজারে রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। অর্থাৎ রমজানের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য হচ্ছে শসা, সেটি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। আমরা দেখেছি যে গত সপ্তাহে সেই শসা কিন্তু বিক্রি হয়েছিল 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়াও ধনেপাতা বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। এছাড়াও বেগুনের দাম রাখা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে। সবচেয়ে জাজ চড়াচ্ছে লেবু, অর্থাৎ লেবুর দাম 80 থেকে 100 টাকা হালে। এই বিষয়টি নিয়ে ভোক্তারা কিন্তু খুব জানিয়েছেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু বেশি দামে কিনে এনে তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি এখানকার ব্যবসায়ীরা বলছেন। এছাড়াও যদি মাছ মাংসের কথা বলি, আজকের বাজারে কিন্তু মাছ মাংসের দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ দেশি জাতীয় ছোট মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে কিন্তু 50 টাকা বাড়িয়ে আজকের বাজারে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগিতে 20 টাকা বেড়েছে, 20 টাকা বেড়ে কিন্তু ব্রয়লার মুরগি আজকের বাজারে 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি তো 20 টাকা বেড়েছে, সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। দেশি মুরগিতে 50 টাকা কেজিতে বেড়েছে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে 600 টাকা কেজি দরে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা বলছেন যে মুরগির যে দেশি মুরগি সেটি কিন্তু একেবারেই তারা পাচ্ছেন না, যার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে বেশি দামে কিনেছেন এবং বেশি দামে বিক্রি করতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা যদি এখানকার একজন মুরগি ব্যবসায়ী রয়েছেন, মুরগির দাম বাড়তি কেন? কইলামই তো, মুরগির দাম বাড়তি রোজার কারণে মনে হয় 600 টাকা 580 টাকা কেজি এটাই। আর এই হাঁস কবুতর 400 টাকা 350 টাকা জোড়া, হাঁস 600 টাকা 550 500। বাড়ার কারণ রোজার কারণে মনে হয় এটাই। এই ব্যবসায়ী বলছিলেন যে রোজার কারণে কিন্তু তাদের যে দেশি মুরগি সহ হাঁস এবং কবুতরের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। অর্থাৎ যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা বলছেন যে তারা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং এর দিকে নজর দিচ্ছেন এবং প্রতিটি বাজারে যেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকে সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য করছেন এবং প্রয়োজনীয় কিন্তু তারা আইনি পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। অর্থাৎ জেলা প্রশাসন থেকে বলা হয়েছে রোজার মধ্যে যেন বাজার মনিটরিং ব্যবস্থা অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে থাকে, সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে প্রত্যেকটি বাজার রয়েছে সেই প্রত্যেকটি বাজারে নজরদারি বাড়িয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস জানাচ্ছিলেন রমজানকে ঘিরে বাজারে যে নিত্য পণ্যের দরদাম আছে সেটির ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া নিয়ে। পাবনার ফরিদপুরে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুর্তজা আলী খান। এ সময় তিনি জানান, গত 21 ফেব্রুয়ারি আটককৃত আব্দুল জলিলের বিরুদ্ধে বিস্ফোরক মামলায় ফরিদপুর উপজেলা
বেরবাউলিয়া গ্রামস্থ পুলিশ ডিবি আটক করলে তার সমর্থকগণ পুলিশের উপর আক্রমণ করে আসামিকে ছিনিয়ে নেয়। পরবর্তীতে জেলা ডিবি পুলিশ, ফরিদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে পাবনা সদর থানাধীন আলিয়া মাদ্রাসা মোড় থেকে ওই দিন বিকেলে পলাতক আসামিকে গ্রেফতার করেন। আব্দুল জলিলকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় তার অবস্থান ট্র্যাক করার চেষ্টা করি। আজকে বিকাল 3:30টায় সদর থানার আলিয়া মাদ্রাসা মোড় সিএনজি স্ট্যান্ডে আমরা তার লোকেশন শনাক্ত করি এবং তৎপ্রেক্ষিতে সেখানে অভিযান পরিচালনা করে আমাদের ডিবি টিম তাকে আজকে বিকাল 3:30-4টার দিকে তাকে গ্রেপ্তার করে। নিয়ম নীতির তোয়াক্কা না করে কুষ্টিয়ায় অবাধে চলছে অবৈধ ইটভাটা। আর এসব ইটভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমি ও মাটি। এতে হুমকির মুখে পড়েছে এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশবিদরা বলছেন, প্রশাসনের সদিচ্ছার অভাবে বন্ধ হচ্ছে না অবৈধ ইটভাটা। অন্যদিকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলছে প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। প্রকৃতির মাঝে দূষণের ভয়াবহ আস্ফালন, বিস্তৃত ফসলের মাঠ জুড়ে অবাধে চলছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞ। ন্যূনতম বিধিনিষেধ না মেনে কুষ্টিয়ার ভাটাগুলোতেই করাতকল বসিয়ে দেদারচে পোড়ানো হচ্ছে কাঠ, ইট তৈরিতেও ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। ইট পোড়াইতে রেন্ডি বা চাম্বুর কাঠ আমরা ব্যবহার করি। কাঠালো মাটির সঙ্গে বালি মাটি মিক্সন করে তারপরে ইট কাটা হয়। সব জমি জায়গা পড়ে থাকে, সে মাটি নিয়ে আসলে পরে আমরা ইট বানাই। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ইটভাটা রয়েছে 209টি, যার মধ্যে 15টি ছাড়া বাকি 194টি অবৈধ। পরিবেশবিদরা বলছেন, অবৈধ সব ইটভাটার কারণে হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। এর জন্য প্রশাসনের সদিচ্ছার অভাবকেই দুষছেন তারা। পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো যদি একটু অ্যাক্টিভ হয়, যে কোনো ধরনের দুর্নীতি অপকর্মকে বিনাশ করা সম্ভব। তবে কাঠ পোড়ানোর কথা স্বীকার করে ভাটা মালিকরা বলছেন, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়েই ভাটা চালাচ্ছেন তারা। আমরা তো সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, আমরা তো সবই দিই, তারপরও কেন আমাদের ভাটা অবৈধ হবে? কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম, এই জন্য এলো কাঠ দিয়ে পোড়াচ্ছে। আর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বরাবরের মতোই বলছেন, অবৈধ সব ইটভাটার বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। তবে জনবল সংকটের কারণে অভিযানে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এতগুলো অবৈধ ভাটা আসলে খুব দ্রুত শেষ করে ফেলা বা বন্ধ করে ফেলা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের আসলে জনবল বা লজিস্টিক্সের একটা বিষয় আছে, আবার আমাদের নিজস্ব ম্যাজিস্ট্রেটও নাই। জেলার অধিকাংশ ইটভাটাই গড়ে উঠেছে কৃষি জমিকে কেন্দ্র করে। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। মাঝে মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চালালেও থেমে নেই এই ইটভাটাগুলোর কর্মযজ্ঞ। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। একটি সেতুর অপেক্ষায় ছিল 10টি গ্রামের মানুষ। অবশেষে 2019 সালে শুরু হয় সেই সেতুর নির্মাণ কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ায় কিছুটা আশার আলো দেখেন ওই অঞ্চলের মানুষ। তবে কাজ শুরু হলেও শেষ হওয়ার খবর নেই, যে কারণে সেই দুর্ভোগেই রয়ে গেছেন বংশী নদীর দুপারের মানুষ। সহকর্মী দেওয়ান ইমনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। বংশী নদীর দুপারে সবুজ প্রান্তরে 10 গ্রামের মানুষের বসবাস এখানে। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই গ্রামগুলোতে যাতায়াতের পথ এতটাও সহজ নয়। নদীতে মাত্র একটি খেয়া নৌকা। কেউ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এই জনপদের মানুষের। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট, খুব কঠিন, এখানে পুরো মরে যাবে। আমি প্রাইভেট পড়তে যাই ওই পাশে, এখন ব্রিজ হইলে আমার কতক্ষণ 15 মিনিটের মতো লাগতো। এখন আমার নৌকার জন্য 20 মিনিটের মতো দাঁড়ায় থাকা লাগে, আবার ওই পাশে যে আমি রিক্সাও পাই না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 2019 সালে শুরু হয় নলাম সেতু নির্মাণের কাজ। 2022 সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় সময় বাড়িয়ে তা গড়িয়েছে 2025 সাল অবধি। তবে এখনো শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, যে কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে
আমাদের খুব উপকার আসবে। 6-7 বছর আগে এই কাজ চালু করছে, কইছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। এর মধ্যে 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। উপজেলা এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণ কাজ 2019 সালে শুরু হলেও বিভিন্ন সমস্যার কারণে সময় মতো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বর্তমানে কাজ দ্রুত গতিতে চলছে। আগামী জুনের মধ্যেই তা শেষ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এবং বর্তমানে কাজটি খুব জোর গতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। 2019 সালের 21 জুলাই শুরু হয় 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতু নির্মাণের কাজ। এর ব্যয় হয় 21 কোটি 53 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধারে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। এসব খাস জমি অবৈধভাবে দখলে থাকায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। খাস জমি উদ্ধার করে রাজস্ব বৃদ্ধি সহ ভূমিহীনদের মাঝে জমি বন্টনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আর প্রশাসনের এমন তৎপরতায় খুশি সাধারণ মানুষ। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। নওগাঁর মান্দা উপজেলায় দখলদারদের কবলে শত শত একর সরকারি খাস জমি। এসব জমির দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে বর্তমানে এসব জমি উদ্ধারে তৎপর প্রশাসন। শুধু খাস জমি নয়, প্রভাবশালীরা জবরদখল করে নেয়া ব্যক্তি মালিকানা জমিও প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চলছে স্পট গণশুনানি। এসব গণশুনানিতে জমির প্রকৃত কাগজপত্রের পক্ষে বিপক্ষে তথ্য প্রমাণ উপস্থাপন করছেন স্থানীয়রা। যাদের প্রমাণাদি সঠিক প্রমাণ হচ্ছে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে জমি। আমার জমি আমলে কেরা নিয়েছে, তার আমার স্বামী আত্মহত্যা করে মারা গেছে। যাওয়ার পর সেই জমি কোনো দিনই পাইনি। এখন ছাড় ডেকেছে, এই জমি যদি আমি পাই তাহলে এই জমি নিয়ে আমি আমার জমি দখলে নেই, অন্যজন দখল করছে। স্যার আপনার কাছে আবেদন দিছি, আপনি আমারটা দেখবেন। স্যার বললো তোমাকে দেওয়া যায়। খুব উপকার হয়েছে, হ্যাঁ, এতে আমার ভালো লাগলো। জমিটা দিলে আরো ভালো লাগবে। এই জমি জমাগুলো, খাস জমি যেগুলি আমাদের রয়েছে, এইগুলি সুষ্ঠু বন্টন করে দিচ্ছেন ও যার যার দখল আছে তাকে দেওয়ার চেষ্টা রাখছেন। হ্যাঁ, এতে করে আমাদের গরিব দুঃখীর কষ্টের লাঘব হচ্ছে, অর্থের লাঘব হচ্ছে, হয়রানিটাও তাদের হওয়া লাগছে না। আমি কাগজপাতি জমা দিছি, জমি দিলে আমি খুব খুশি। উদ্ধার করা জমির রাজস্ব আদায়, আইনি প্রক্রিয়ায় ভূমি বরাদ্দের সুযোগ সৃষ্টি ও ভূমিহীনদের মাঝে বন্টন করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন আমরা বন্দোবস্ত দেব অথবা জনগণের মাঝে যখন এটা দেব, তখন কিন্তু জনগণ এটি ডিসিআর মূল্যে সরকারকে কিন্তু ভূমি উন্নয়ন কর যেটি আছে সেটি কিন্তু পরিশোধ করবেন। এর মাধ্যমে সরকারও কিন্তু লাভবান হবেন, সরকারের রাজস্ব খাতে কিন্তু এখানে অর্থ জমা হবে। জেলা জুড়ে খাস জমি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে জানান জেলা প্রশাসক। আমি নওগাঁ জেলাতে এই যে উদ্যোগটা গ্রহণ করেছি, খাস জমি পুনরুদ্ধার এবং সেটি সরকারের দখলে নিয়ে আসা, সেটি চলমান থাকবে। গেল কয়েকদিনে মান্দা উপজেলায় 1000 একরের বেশি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।